নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। ভারত প্রভুত্ববাদী, ভারত বাংলাদেশের প্রথম ও প্রধানতম শত্রু। বাংলাদেশকে শোষণ করে ভারত ধনী হয়েছে, এই ন্যারেটিভ দিয়ে ক্ষমতায় এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। কিন্তু এখন এমন অবস্থা, ভারত যদি মুঠো শক্ত করে, যদি বলে জল পর্যন্ত গলতে দেব না আমার এই মুঠো থেকে, তাহলে হয়ে গেল বাংলাদেশের। জল গলতে দেব না বলতে আমি ওই গঙ্গা জলবন্টন চুক্তির নবীকরণ বা সম্ভাব্য তিস্তা জলবন্টন চুক্তির কথা বলছি না। আমি বলছি প্রতিদিনের জীবনযাত্রায় যেসব জিনিসগুলো না হলে বাঁচা যায় না, সেই জিনিসগুলো নিয়ে। এই দেখুন না, কদিন আগে বাংলাদেশে রেল চলাচল স্তব্ধ হয়ে গেল ডিজেলের অভাবে। পেট্রোল পাম্পে তেল নেই। আপনারা জানেন হয়তো যে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন ভারতের শিলিগুড়ির NRL টার্মিনাল থেকে ডিজেল এনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা BPCর পার্বতীপুর ডিপোতে পৌঁছে দেয় এবং মূলত বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর এবং সামগ্রিকভাবে বাংলাদেশের অন্যান্য জেলার চাহিদাও মেটায় ভারতের এই ডিজেল। এই ডিজেল শেখ হাসিনার আমলে এগুলোকে দামের ব্যাপারে কিছু তাদেরকে সুবিধা দেওয়া হতো, সাবসিডাইজড রেট ছিল। এখনও কিন্তু দামে সেই ব্যাপারটাই আছে। এমনকি ওই যে বাংলাদেশের যে ত্রিপুরার দিক থেকে যেসব বিদ্যুৎ যায়, সেগুলোও কিন্তু ইলেকট্রিসিটি যেগুলো যায়, সেগুলোও কিন্তু সাবসিডাইজড রেটে আগেও যেত শেখ হাসিনার আমলে, এখনও যায়। তো এর ফলে এই যে বাংলাদেশের পার্বতীপুরে পৌঁছে দিচ্ছে আমাদের ভারত তার পেট্রোলিয়াম, ভারতের নিজের টাকায় গড়া যে ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে। এর ফলে আগে চট্টগ্রাম মংলা বন্দর থেকে রেলওয়ে ও ট্যাঙ্কারে ডিজেল পাঠাতে কয়েকদিন সময় লাগতো। এখন পাইপলাইনের মাধ্যমে সেই সময় কমে 1 ঘন্টা, এবং পরিবহন খরচও ব্যারেল প্রতি বাংলাদেশের লাভ হয়েছে $8 থেকে $5 কমে গিয়ে $3 দাঁড়িয়েছে। এই পাইপলাইন দিয়ে ভারত থেকে প্রতিদিন কত ডিজেল বাংলাদেশে যায় জানেন তার পরিমাণ? প্রায় 32 লক্ষ লিটার। সেই ডিজেল পাঠানো বন্ধ করেনি ভারত, তবু রেলের চাকা বন্ধ। কেননা ভয়াবহ লোকোমোটিভ সংকট, ইঞ্জিন নেই, ইঞ্জিনের অকার্যকারিতা, রক্ষণাবেক্ষণে অবহেলা, নতুন ইঞ্জিন কিনতে না পারা মানে টাকার অভাবে, এগুলোর কারণে মালবাহী ট্রেন ও জ্বালানি পরিবহন ব্যাপকভাবে কমে গেছে। এর সঙ্গে ভারত থেকে ডিজেল আসা যদি বন্ধ হয়ে যেত, তাহলে পরিস্থিতি কি হতো ভাবুন দেখি একবার। প্রভুত্ববাদী, আরও বেশি করে প্রভুত্ববাদী হওয়ার সুযোগ ছিল ভারতের কাছে, হয়নি। তাতে অবশ্য অপরাধ কম হয় না। প্রভুত্ববাদী মানে বাঘ যদি বলা যায়, বাঘ বলে যখন স্ট্যাম্প দিয়ে দেওয়া হয়েছে ভারতকে যে প্রভুত্ববাদী, তো সেটা তো থেকে যাবেই, তাই না? বাঘ যদি নিরামিষও খায় তাহলে সেটা হয়ে যাবে প্রভুত্ববাদী, তার জন্য কমে আসে না। কদিন আগে শুনছিলাম বাংলাদেশে বলছে বাংলাদেশে পেঁয়াজের দাম 200 টাকা কিলোয় নাকি পৌঁছে গেছে। তারপর ভারত পেঁয়াজের সাপ্লাই পাঠাতে সেই দাম নেমে গিয়ে স্থিত হলো। ভারত যদি না পাঠাতো পেঁয়াজ, তার জন্য ভারতের প্রশংসায় একটিও শব্দ নেই, বরং বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমকে বলতে শুনলাম বাংলাদেশে পেঁয়াজ বিক্রি করতে না পেরে ভারতে পেঁয়াজের দাম নাকি নেমে গিয়ে 2 টাকা কিলো দামে বিক্রি হয়েছে। চাষিরা ধর্মঘট করছে, চাষিরা তারা করছে, প্রতিবাদ করছে।
আচ্ছা, ভারতে পেঁয়াজের বড় উৎপাদক হলো মহারাষ্ট্রের নাসিক। আমাকে বছরের একটা বড় সময়, দীর্ঘ সময় মহারাষ্ট্রের মুম্বাইতে থাকতে হয়। এই মুহূর্তে আমি মুম্বাইতে আছি। খুচরো বাজারে পেঁয়াজের দাম এই নাসিকের কাছাকাছি মুম্বাইতেও কখনো 2 টাকা কিলো দরে আমি নামতে দেখিনি। নিশ্চয়ই বাংলাদেশের সাংবাদিক মশাইরা দেখেছেন খুচরো বাজারে ভারতে পেঁয়াজের দাম 2 টাকা, কারণ বাংলাদেশ নেয়নি। তাই ডিজেল বা পেঁয়াজের কথা বললাম বটে, কিন্তু কোন জিনিসটা ভারত থেকে যায় না বাংলাদেশে? ভাত খাবে বাংলাদেশের মানুষ, সেই চালের বড় যোগান যায় ভারত থেকে। আর সেটা যাচ্ছে এখনও পর্যন্ত। এই কদিন আগে আরও 50,000 টন চাল পাঠাবার জন্যে অনুরোধ পাঠিয়েছেন ইউনূস সরকার। দেখুন, মাছভক্ত বাঙালির মাছ রান্নার আসল জিনিস হচ্ছে সর্ষের তেল। সেটাও পাঠায় কে? ভারত। এমনকি বাংলাদেশের ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে যান, যেসব জিনিস দেখবেন তার মধ্যে পৃথিবীর অন্য দেশের কিংবা বাংলাদেশের জিনিস যত না, তার থেকে বেশি হচ্ছে ভারতের তৈরি জিনিস। এমনকি সামান্য যে মধু বা হানি বিক্রি হয় বাংলাদেশের ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে, তার সাপ্লাই পর্যন্ত বেশিরভাগ যায় ইন্ডিয়া থেকে। বাংলাদেশে নিজস্ব হামদর্দ কোম্পানি আছে বটে, কিন্তু মানুষের পছন্দ হচ্ছে ডাবরের মধু। কেন? ভালো গুণমান এবং দামেও কম। ঘুম থেকে ওঠার পর টুথব্রাশ ও টুথপেস্ট ব্যবহার থেকে রাতে বিছানায় যাওয়ার আগে পর্যন্ত যে জিনিসগুলো ব্যবহার করেন বাংলাদেশের মানুষ, তার কতগুলোর উৎস ভারত থেকে যায় একবার ভেবে দেখবেন। তাহলে বুঝবেন ভারত আপনাদের জীবনে কতটা জড়িয়ে আছে। সেটাও অবশ্য আর এক দিক দিয়ে ভারতের প্রভুত্ববাদের উদাহরণ, কারণ বাংলাদেশের শিল্প বাণিজ্য সেগুলো ভারত বাড়তে দেয়নি, এটা বলা যেতে পারে। যদিও একটি শিল্প, যে গার্মেন্ট শিল্প, যার জন্যে বাংলাদেশ শিল্পের দুনিয়াতে অন্তত নামটা লিখিয়েছে, ভালোভাবেই নাম লিখিয়েছিল গার্মেন্ট শিল্পে, সেই গার্মেন্ট শিল্পের বেশিরভাগ যে শিল্প প্রতিষ্ঠান সেগুলো কিন্তু ভারতীয়। তা হলেও প্রভুত্ববাদী ভারত, সুতরাং ভারতকে সব ব্যাপারেই বলতে হবে প্রভুত্ববাদী। কিন্তু যে জিনিসটার কথা আজ বলবো একটু বিশেষ করে, সেটা হলো আগুন। রান্নাঘরে চুলো জ্বালানো। অরণ্য জীবন থেকে সরে এসেছি আমরা। কাঠ জ্বালিয়ে রান্না করা বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছে বিস্মৃত অতীত। ওই গ্রামে গঞ্জে গরিব পরিবারগুলোর মধ্যে আছে সেগুলো। গ্যাস ওভেন ও গ্যাস সিলিন্ডার ছাড়া রান্নাঘর ভাবাই যায় না। তা সে চালে ডালে খিচুড়ি হোক আর মাটন কষা বিরিয়ানি হোক। তো সেই রান্নার গ্যাস এখন লাটাই ছাড়া ঘুড়ির মতো শুধুই ওপরে উঠছে বাংলাদেশে। বাংলাদেশেরই বণিক পত্রিকা আজ একটি বণিক বার্তা, সেই পত্রিকা আজ একটি সংবাদ দিয়েছে, যার হেডলাইন হলো দেশের বাজারে তীব্র এলপিজি সংকট। আর এই সংকটের কারণ হিসেবে কি লেখা হয়েছে? যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ, মানে আমেরিকার ট্রেজারি বিভাগ গত 20 নভেম্বর 48 জন ব্যক্তি, প্রতিষ্ঠান ও জ্বালানি পরিবহনকারী জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বোঝা গেল, স্যাংশন দিয়েছে 48টি প্রতিষ্ঠান, ব্যক্তি, জ্বালানি পরিবহনকারী জাহাজ, তার উপরে। সে তালিকায় কারা রয়েছে? সিঙ্গাপুর, ইরানের ও ভারতের 14 ব্যবসায়ী, 24টি প্রতিষ্ঠান এবং 10টি এলপিজি ও অপরিশোধিত জ্বালানি তেল বহনকারী জাহাজ। মানে তারা ইরানের থেকে তেল নিতে পারবে না। সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে নিষেধাজ্ঞাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বড় অংশই ইরান ও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক, এবং তারা দক্ষিণ এশিয়ায় এলপিজি ও জ্বালানি তেল সরবরাহের কাজে দীর্ঘদিন ধরে যুক্ত।
নিষেধাজ্ঞার ফলে এসব ব্যবসায়িক নেটওয়ার্ক কার্যত অচল হয়ে পড়েছে, আর তার প্রভাব পড়ছে বাংলাদেশ সহ আমদানি নির্ভর দেশগুলোর বাজারে। এলপিজি অপারেটরদের সঙ্গে কথা বলে জানা গেছে, এটা বণিক বার্তার রিপোর্ট, যে বাংলাদেশ সরাসরি ইরান থেকে এলপিজি আমদানি না করলেও ইরানে উৎপাদিত গ্যাস বিভিন্ন বিদেশি ট্রেডারের মাধ্যমে নথিপত্র ও রুট পরিবর্তনের মধ্যে দিয়ে আসতো, মানে ইরান থেকে অন্য দেশে যেত, সেখান থেকে বাংলাদেশে আসতো। সেই আশাটা এখন বন্ধ। ফলে এলপিজি গ্যাস সিলিন্ডারের এই তীব্র সংকট, আর এই সংকট কিন্তু দু একদিনেই থামবে না, বাড়তেই থাকবে। কারণ ইরানে খামেনি বিরোধী গণবিক্ষোভ প্রবল থেকে প্রবলতর হচ্ছে এবং আমেরিকা নাক গলাবার একটা সুযোগ পেয়ে ইরানের ওপর স্যাংশন দিতে শুরু করেছে এবং আগামী দিনে এইসব স্যাংশন বা নিষেধাজ্ঞা বাড়তেই থাকবে। সুতরাং ইরানের এলপিজি গ্যাস অল্প দিনের মধ্যে আর আমদানি করা যাবে না। ফলে 12 কেজির যে সিলিন্ডারের দাম, সরকার নির্ধারিত দাম 1253 টাকা, সেটা বাজারে কিনতে গেলে উপভোক্তাকে দিতে হচ্ছে 2000 টাকা, কোথাও বা তার চেয়েও বেশি, এবং এই দাম আরও বাড়বে। এবার এই সংবাদের দ্বিতীয় প্রসঙ্গটিতে আসি। বণিক বার্তা এই একই সংবাদ প্রতিবেদনে লিখেছে, দেশের বাজারে সরবরাহকৃত এলপিজির প্রায় 50,000 টন আমদানি হয় ভারতের ওড়িশার ধামরা বন্দর দিয়ে। আরও প্রায় 20,000 টন আসে যৌথ বিনিয়োগে বাংলাদেশে পরিচালিত একটি বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে। বাকি 50,000 টন বিভিন্ন মধ্যবর্তী উৎস হয়ে ইরান সহ অন্যান্য দেশ থেকে আসত। এখন ওই জাহাজগুলোর ওপরে যেহেতু স্যাংশন দিয়ে দেওয়া হয়েছে, ফলে অন্য দেশগুলো থেকেও, ইরান ছাড়া ওই আরব আমিরাত থেকেও যেসব আসতো গ্যাস সিলিন্ডার, যে এলপিজি গ্যাস, সেগুলোও আসতে পারছে না, কারণ স্যাংশন দেওয়া হয়েছে সেই সব জাহাজের ওপরেও। অর্থাৎ বাংলাদেশের মোট চাহিদা 1,20,000 টন এলপিজির প্রায় 45% সাপ্লাই আসে একা ভারতের ধামরা থেকে। অনুসন্ধান করে জানলাম, ইরানি এলপিজির অন্য দেশ মারফত বাংলাদেশে গ্যাস আসাটাও বন্ধ হলেও ভারত থেকে এলপিজি আসা এখনও বন্ধ হয়নি, সেটা যথারীতি চালু আছে। ভারত সম্প্রতি বাংলাদেশি পণ্যের উপর যে কিছু পোর্ট রেস্ট্রিকশন, অর্থাৎ বন্দরের বাধা নিষেধ আরোপ করেছে, তা মূলত নির্দিষ্ট কিছু আমদানি রপ্তানির আইটেম এবং স্থল বন্দর রুটকে লক্ষ্য করে দেওয়া হয়েছে। সেখানে এলপিজি স্পষ্টভাবে এক্সেম্পটেড বা মুক্ত তালিকায় রয়েছে, অর্থাৎ এলপিজি বাণিজ্যে কোনো নিষেধাজ্ঞা নেই ভারতের পক্ষ থেকে। এবং আরও অনুসন্ধান করে যা জানলাম, বাংলাদেশে এলপিজি সংকট যে ভয়ঙ্কর হয়ে ওঠেনি এখনও, তার অন্যতম কারণ ভারত থেকে পাঠানো এলপিজি। এটা বন্ধ হতে পারে তখনই যখন বাংলাদেশ সরকারের ডলার ভাড়ার একেবারে শুকিয়ে যাবে। গ্যাসের দাম মেটাবার মতো ডলার থাকবে না বাংলাদেশের কাছে, তখন হবে। সেই পরিস্থিতি আসাটা যে অসম্ভব, কিংবা সেই পরিস্থিতি যে অনেক দূরে আসবে, তা কিন্তু একদমই নয়। সে পরিস্থিতি খুব শীঘ্রই আসতে পারে। তখন রান্নার গ্যাস পাবে না মানুষ, ইলেকট্রিসিটিও বন্ধ হবে। আদানি তো মাঝে মাঝেই তো বলছেন যে টাকা বাকি রাখলে, আমার পেমেন্ট বাকি রাখলে কোনো মাল আমি পাঠাবো না। তখন কিভাবে বাংলাদেশ একবারে পরিমরি করে কিভাবে সেই পেমেন্ট মেটাচ্ছে, সেটার দিকে একটু খেয়াল রাখবেন। ভারতকে গালি দেয়া হবে আরও ভয়ঙ্কর যদি ওই রান্নার গ্যাস যদি মানুষ না পায়, ইলেকট্রিসিটি যদি বন্ধ হয়ে যায়,
ভারতকে গালি দেওয়া হবে আরও ভয়ঙ্কর প্রভুত্ববাদী হিসেবে। গালি দিয়ে বাংলাদেশের মানুষ যদি সেই দুঃখের দিনে একটু আনন্দ খুঁজে পায়, ভারতীয়দের দুঃখিত হওয়ার কারণ আছে বলে আমি কিন্তু মনে করি না। অন্তত আমি তো দুঃখ পাবো না, কারণ দুঃখের দিনে ভারতকে গালি দিয়ে যদি একটু আনন্দ পায় মানুষ, পাক না। আপাতত এই পর্যন্ত, ধন্যবাদ।